ঘন কুয়াশায় সারা দেশে সড়ক ও নৌ যোগাযোগ ব্যাহত। রাজবাড়ী ও মুন্সিগঞ্জে ফেরি চলছে না। বঙ্গবন্ধু সেতুর দুই পাশে দীর্ঘ যানজট। চ্যালেঞ্জের মুখে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া। ভাষান্তরে উন্নত জীবনের ছোঁয়ায় সুর পাল্টাচ্ছেন অনেকেই। ফিরতে চান না রাখাইনে। সরকারের জিরো টলারেন্স নীতিতে দুর্নীতি কমছে মাঠ পর্যায়ে। অর্থ পাচার বন্ধ না হলে সুফল মিলবে না বলছেন বিশেষজ্ঞরা। দু একদিনের মধ্যে যুক্তরাষ্ট্রে অনুমোদন পাচ্ছে ফাইজারের ভ্যাকসিন। অক্সফোর্ডের টিকা সন্দেহাতীতভাবে কার্যকর বলছে ল্যান্সেট। নারী জাগরণে অগ্রদূত বেগম রোকেয়ার জন্মবার্ষিকী আজ। তার স্বপ্ন বাস্তবায়নে এখনো পাড়ি দিতে হবে অনেক পথ বলছেন নারী নেত্রীরা। এবং চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে জুভেন্টাস। লেইপজিগের বিপক্ষে ম্যানিউর হার, ক্রাসদোনাতের বিপক্ষে ড্র চলছে। স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদে। সাথে আছি আমি আরিফা হোসেন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে সারা দেশে নৌ ও সড়ক যোগাযোগ। রাত 10টা থেকে বন্ধ রয়েছে দেশের প্রধান দুই নৌ রুট পাটুরিয়া, দৌলুদিয়া ও শিমুলিয়া বাগলাবাজারে ফেরি চলাচল। ফলে এই দুই ঘাটে অপেক্ষমান গাড়ির লাইন দীর্ঘ হচ্ছে। এদিকে দুর্ঘটনার আশঙ্কায় ভোর 4টা থেকে সকাল 9:30 পর্যন্ত বঙ্গবন্ধু সেতুতেই যান চলাচল বন্ধ রাখা হয়। ফলে বাধাগ্রস্ত হচ্ছে রাজধানীর সঙ্গে দক্ষিণ পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগ। বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল 5 ঘন্টা বন্ধ থাকায় দুই পাশে দেখা দিয়েছে দীর্ঘ যানজটের। বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে গাড়ির লাইন এলেঙ্গা ছাড়িয়ে গেছে, আর পশ্চিম পাশে অপেক্ষমান গাড়ির জট ছাড়িয়ে গেছে 20 কিলোমিটার পর্যন্ত। এতে চরম দুর্ভোগে পড়েছে হাজার হাজার যাত্রী। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজবাড়ী, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম, আব্দুস সামাদ সাইম ও আতিক রহমান। শুরুতেই দৌলুদিয়া ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, রাত কয়টা থেকে ফেরি চলাচল বন্ধ আর কি সংখ্যক গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে আমরা জানবো আপনার মাধ্যমে। ধন্যবাদ আরিফা। আপনি যেমনটি জানিয়েছিলেন, ঘন কুয়াশার কারণে দৌলতের পাটুরিয়া নৌকে রাত 10টা থেকে ফেরি চলাচল বন্ধ করেন বিআইডাব্লিউ। রাত 10টা থেকে সকাল 10টা পর্যন্ত দীর্ঘ 12 ঘন্টা ফেরি মহাসড়কের প্রায় 6 থেকে 7 কিলোমিটার পণ্যবাহী পরিবহন, যাত্রীবাহী পরিবহন এবং ছোট গাড়িও ফেরিপারের অপেক্ষা রয়েছে। আমি একটু আপনাকে দেখাতে চাচ্ছি, দৌলতদিয়া ঘাটে দেখা যাচ্ছে যে শত ছোট গাড়ি, প্রাইভেট কার, মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্স কিন্তু ফেরিপারের অপেক্ষায় রয়েছে। সারা রাত ধরেই কিন্তু তারা দৌলতদিয়া ঘাটে ফেরিপারের অপেক্ষায় রয়েছে। এদিকে ফেরি বন্ধ থাকার কারণে তো দীর্ঘ যাত্রীবাহী পরিবহনও কিন্তু ফেরিপারের অপেক্ষায় রয়েছে। ফেরিপারের অপেক্ষায় রয়েছে কিন্তু শত পণ্যবাহী ট্রাক। এরা কিন্তু সারা রাতই কিন্তু দৌলতদিয়া ঘাটে আটকা রয়েছে এবং শীতের মধ্যে ছোট বাচ্চা ও বয়স্করাও কিন্তু চরম কষ্টের মধ্যে সময় কাটিয়েছে। এদিকে দৌলতদিয়া ঘাটের 0 পয়েন্ট থেকে মহাসড়কের যে 6 থেকে 7 কিলোমিটার যানবাহনের সারি রয়েছে, এরা কিন্তু সারা রাত কিন্তু মানে যে মহাসড়কে নিরাপত্তাহীনতায় এবং রাস্তার মাঝে কোনো পাবলিক টয়লেট না থাকায় কিন্তু তারা চরম দুর্ভোগে রয়েছে। তো বিআরডব্লিউটিসি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে ঘন কুয়াশার কারণেই কিন্তু নৌরুটে ফেরি চলাচল বন্ধ করেছে। তো ঘন কুয়াশা কমে আসলেই কিন্তু পুনরায় তারা ফেরি চলাচল শুরু করবে। তো এই ছিল দৌলতদিয়া ঘাটের নৌরুটে ফেরির সর্বশেষ সংবাদ। আরিফা। শামীম, আপনি থাকুন আমাদের সঙ্গে। এবারে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সামাদ সাইম। সাইম, সেতুর পশ্চিম পারে অপেক্ষমান গাড়ির লাইন কতটা দীর্ঘ হয়েছে জানবো। ধন্যবাদ আরিফা। গত রাত 10টা থেকে কিন্তু ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশ এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এই যানজট রাত 10টা থেকে ভোর 4টা পর্যন্ত কিন্তু আসলে থেমে গাড়ি চলছিল, কিন্তু ভোর 4টার পর থেকে কিন্তু বঙ্গবন্ধু সেতুর উপরে আসলে কুয়াশার ঘনত্ব এত বেশি ছিল যে কারণে কর্তৃপক্ষ কিন্তু টোল আদায় বন্ধ করে দেয়। সেই সময় কিন্তু দীর্ঘ লাইনের সৃষ্টি হয়।
দীর্ঘক্ষণ পরে কিন্তু আবার যখন এই টোল চালু করা হয় তখন থেকে কিন্তু গাড়ি মোটামুটি চলছে। আর এই ঘন কুয়াশার কারণে, যানজটের কারণে কিন্তু আসলে যারা যাত্রী রয়েছে এবং যে সমস্ত পণ্য পরিবহনের ট্রাকগুলো রয়েছে এবং পণ্য রয়েছে, এরা এই সমস্ত যাত্রীরা এবং পণ্য পরিবহনে বাধাগ্রস্ত হয়ে কিন্তু চরম দুর্ভোগের শিকার হচ্ছে। এই দীর্ঘ প্রায় 5 থেকে 7 ঘন্টা করে এক একটা গাড়ি অপেক্ষামান থাকায় কিন্তু যে সমস্ত এই বয়স্ক এবং শিশু যাত্রী রয়েছে তাদের অবস্থা কিন্তু করুণ হয়ে গেছে। আর এই পণ্যবাহী যে জিনিসগুলো রয়েছে, কাঁচা পণ্য, সেগুলো কিন্তু আসলে সময় মতো না পৌঁছার কারণে কিন্তু তারা কিন্তু আসলে ব্যবসায়িক ক্ষতি, সেই ব্যবসায়িক ক্ষতির কিন্তু আশঙ্কা করছেন। এছাড়াও আমরা চালকদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলেছে এই ঘন কুয়াশার কারণে কিন্তু তারা আসলে ঠিকমতো গাড়ি চালাতে পারছে না, এর জন্য কিন্তু তাদেরকে বেগ পোহাতে হচ্ছে। এই অবস্থায় এই যে প্রাকৃতিক যে দুর্যোগ ঘন কুয়াশা, এই ঘন কুয়াশা স্বাভাবিক না হওয়া পর্যন্ত কিন্তু এই যে বঙ্গবন্ধু সেতু কিংবা মহাসড়ক রয়েছে, এখানে কিন্তু যান চলাচল স্বাভাবিক হচ্ছে না যতক্ষণ পর্যন্ত কুয়াশা না কেটে যায়। তো সব মিলে আসলে এই ছিল আমার কাছে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাশ থেকে এই ঘন কুয়াশা তাদের যানজটের সমস্যা সৃষ্টি হয়েছে। সাইম, থাকুন আপনি আমাদের সঙ্গে। এবারে টাঙ্গাইল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক রহমান। আতিক, বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে গাড়ির লাইন কতটা দেখছেন, কত কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হয়েছে? ধন্যবাদ আরিফ, আপনি লক্ষ্য করে থাকবেন যে আসলে অনেকটাই কিন্তু এই যানবাহনের দীর্ঘ যানজটের কিন্তু আসলে সৃষ্টি হয়েছে এবং ভোর 4টা থেকে এখন পর্যন্ত কিন্তু একটি গাড়িও কিন্তু আসলে চলতে দেখা যায়নি এবং এই মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার থেকে প্রায় এলেঙ্গা আশিকপুর বাইপাস পর্যন্ত কিন্তু যানজট আমরা লক্ষ্য করেছি। প্রায় 30 কিলোমিটার কিন্তু এখনো দীর্ঘ যানজট রয়েছে এবং সকাল থেকেই আসলে এই মহাসড়কের যে যানজট সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে ঘন কুয়াশার কারণে এই মহাসড়কের গত 2 দিন যাবৎ কিন্তু ব্যাপক আকারে যানজট লক্ষ্য করা দেখা গিয়েছে। অর্থাৎ সেতু কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, তারা যেমনটি বলছেন যে আসলে দুর্ঘটনা এড়াতে এই সেতু বন্ধ করে দেওয়া হয়েছে, যার কারণে আসলে দীর্ঘ যানজট আমরা এবং যানজট রয়েছে। তো এই অঞ্চলে আসলে যারা যাত্রী রয়েছেন তারা আসলে অনেকটাই কিন্তু ভোগান্তির শিকার হচ্ছেন এবং চালকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে বিভিন্ন যে পণ্যবাহী এবং যে পণ্যবাহী যানবাহন রয়েছে সেই পণ্যবাহী যানবাহন এবং বিভিন্ন যে অ্যাম্বুলেন্স অর্থাৎ অ্যাম্বুলেন্স রয়েছে সেটি কিন্তু আটকা পড়েছে। তো আরিফা, সব মিলে এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক যানজট নিয়ে। ফিরে যাচ্ছি স্টুডিওতে। আতিক, আপনাকে ধন্যবাদ। সেই সাথে শামীম এবং সাইম, আপনাদের অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ঘন কুয়াশার কারণে নৌপথে যোগাযোগ ব্যাহত হচ্ছে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে সড়কপথে, সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মীরা। রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের পর বাংলাদেশের সামনে এখন বড় চ্যালেঞ্জই তাদের ভরণ পোষণের অর্থ যোগান। সেই সাথে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াও। ভাসানচরে বিশেষ সুযোগ সুবিধা পাওয়ায় অনেক রোহিঙ্গার মধ্যে এখন রাখাইনে ফিরে না যাওয়ার সুর। আর দীর্ঘদিন ভরণ পোষণের প্রস্তুতি হিসেবে আন্তর্জাতিক অনুদান পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন দেশীয় এনজিও সংস্থাগুলো। ভাসানচর ঘুরে এসে হায়দার আলীর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। নিজ দেশে যে ঘর নির্মাণের স্বপ্ন দেখতে পারেনি রোহিঙ্গারা, বাংলাদেশে আশ্রয় নিয়ে তেমনি ঘরে বসবাসের সুযোগ পেয়েছে তারা। তবে রোহিঙ্গা প্রত্যাবাসন দীর্ঘায়িত হলে চুক্তি অনুযায়ী স্বেচ্ছায় প্রত্যাবাসন শর্তের জালে পাল্টে যেতে পারে পুরো চিত্র। ভাসানচরে রোহিঙ্গাদের সাথে কথা বলে তেমনটাই আজ পাওয়া যায়। এখানে থাকতে চান না রাখাইনে যেতে চান? না, আমরা এখানে থাকতে চাই। বর্তমান আগে গিয়ে যখন মাছের হাই মাছদের হাই গেলে আর এখন যাই মহড়ে আর বিচার হইলে যাবো, না হলে যাবো না। এখানে কিরকম লাগতেছে? এখানে ভালো লাগতেছে। ভাসানচরে রোহিঙ্গাদের বসবাস দীর্ঘায়িত হলে তাদের ভরণ পোষণ নিয়ে চ্যালেঞ্জে পড়বে বাংলাদেশ। জাতিসংঘ কিংবা আন্তর্জাতিক সংস্থাগুলো ভাসানচরে না আসায় দেশীয় এনজিওই একমাত্র ভরসা সরকারের। আমাদের 22টা এনজিও প্রাথমিকভাবে
ইচ্ছা প্রকাশ করেছেন এদেরকে রোহিঙ্গাদেরকে সহযোগিতা প্রদান করার জন্য। আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমে 1 লক্ষ রোহিঙ্গা আনলেও ওরা সহযোগিতা করবে এই ধরনের অভিমত ব্যক্ত করেছেন। তবে আগামী জানুয়ারি থেকে আন্তর্জাতিক অনুদান পাওয়ার ব্যাপারে আশাবাদী এনজিও সংস্থাগুলো। আমরা বিশ্বাস করি অনতিবিলম্বে ডোনার রেসপন্স করবে এবং এখানে ফান্ড করবে। আশা করছি জানুয়ারি থেকে আমরা কিছু ইন্টারন্যাশনাল ডোনার পাবো। মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি রোহিঙ্গাদের রাখাইনে ফেরত যেতে নিয়মিত উৎসাহীকরণ কর্মসূচির আয়োজন করা উচিত বলে মনে করছেন অনেকে। প্রকল্প সংশ্লিষ্টরা মনে করছেন 11 লাখ রোহিঙ্গাকে স্থানান্তর করার মতো যথেষ্ট জায়গা রয়েছে এই চরে। তবে কোনো বিশেষজ্ঞের মতে রোহিঙ্গা স্থানান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে রাখাইনে রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়াটি অনেকটাই আড়ালে থেকে যাচ্ছে। লাকমিনা জেসমিন শোভা, নিউজ 24, ভাষাঞ্চর, নোয়াখালী। আজ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। দুর্নীতিতে একসময়ের চ্যাম্পিয়ন বাংলাদেশ বৈশ্বিক বাস্তবতা এখন পৃথিবীর 14তম দুর্নীতিগ্রস্ত দেশ। এদিক থেকে কিছুটা উন্নতি, কিন্তু দক্ষিণ এশিয়ার বাংলাদেশের অবস্থান প্রায় তলানিতে। ওপরে শুধুমাত্র যুদ্ধ বিধ্বস্ত দেশ আফগানিস্তান। বিশ্লেষকরা বলছেন জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন মাঠ পর্যায়ে না হওয়ায় দুর্নীতি কমছে না। তার সঙ্গে সহায়ক হিসেবে আছে বিদেশে অর্থ পাচারের সীমাহীন সুযোগ। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। দুদকের নিজস্ব অনুসন্ধানে বলা হচ্ছে ভূমি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাংলাদেশে দুর্নীতি সবচেয়ে বেশি হয়, যার মূল কারণ সরকারি ব্যবস্থাপনার গলদ ও অব্যবস্থাপনা। সেই সঙ্গে চলতি বছরে করোনাকালে যোগ হয়েছে স্বাস্থ্য খাতের বেপরোয়া অনিয়ম দুর্নীতি, যেখানে দেখা যায় মাত্র কয়েক হাজার টাকা বেতনের গাড়ি চালকের শত কোটির সম্পত্তি। সাথে আছে শাহেদ ও সাবরিনার মতো বসন্তের কোকিলদের টাকার কুমির হওয়া। দুর্নীতিবিরোধী সংগঠন টিআইবির ব্যাখ্যা, শূন্য সহিষ্ণুতার নীতি মাঠ পর্যায়ে অকেজো। রাজনৈতিক সদিচ্ছার যে একটা পর্যায় সেটা কিন্তু আমরা পেয়েছি, কিন্তু বাস্তবে এই সদিচ্ছাটার বাস্তবায়ন মাঠ পর্যায়ে এবং উচ্চ পর্যায়ে যে দুর্নীতির যে লাগামহীন একটা অবস্থা, সেখানে কিন্তু তার বাস্তব প্রতিফলন ঘটছে না। তার অন্যতম কারণ হচ্ছে যে আমরা যেটা মনে করি দুর্নীতির ফলে লাভবান ব্যক্তিরা রয়েছেন সরকারের বিভিন্ন পর্যায়ে, রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ে। দুর্নীতি মানুষ তখনই করে যখন টাকাটা বিদেশে পাচার করতে পারে। মানি লন্ডারিং এর ব্যাপারে আরো বেশি তৎপর হওয়া যায়। আরেকটা জিনিস হচ্ছে বিচার। এই বিচার প্রক্রিয়াকে দ্রুততর করতে হবে। সবশেষ প্রতিবেদন অনুযায়ী দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান শুধুই আফগানিস্তানের ওপরে। সাম্প্রতিক সময়ের গবেষণা বলছে প্রতি বছর প্রায় 65,000 কোটি টাকা পাচার হচ্ছে দেশ থেকে। মূল ভূমিকাটি দুর্নীতি ও দমন কমিশনের, কিন্তু সেটা তারা বাস্তবায়ন করতে পারছে না, কারণ তারা নিজেদের মতো করে একটা সীমারেখা অঙ্কন করে নিয়েছে যে এই যে চুনোপুটির সীমারেখা এর ঊর্ধ্বে তারা যাবেন না, যে যেতে গেলে হাত পুড়ে যাবে। যে কারণে যারা রুই কাতলা বা রাঘব বোয়াল আপনি যাদেরকে বলছেন তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। দুর্নীতি দমন কমিশনের জনসংখ্যা বাড়াতে হবে। আমার মনে হয় যে হারে দুর্নীতি হচ্ছে সেই অনুযায়ী তাদের জনসংখ্যা নেহাইতে কম। যারা প্রভাব বিস্তার করবে তাদের বিরুদ্ধে দুদক যেন ব্যবস্থা গ্রহণ করে। এই দুর্নীতিবাজরা সহজে এই নতুন যারা ক্ষমতা আসছে সেই দলে ধরতে না পারে। দুদক ও বিশ্লেষকরা বলছেন শুধু চুনোপুটি ধরেই টাকার অঙ্কের যে খবর মিলছে, তাতে যারা পেছন থেকে কলকাঠি নাড়ছে তাদের অনিয়ম দুর্নীতির ব্যাপ্তি ও আর্থিক মূল্য কি হতে পারে সেটা চিন্তা করলেও আতঙ্কিত হতে হয়। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। ফাইজার ও বায়োনটেকের করোনার ভ্যাকসিনটি এবার নিরাপদ ও কার্যকর বলে নিশ্চিত করল মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন সংস্থা FDA। মঙ্গলবার টিকা ট্রায়ালের তথ্য বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে তারা। রয়টার্স জানায় 2 দিন পরে FDA এর পরামর্শ কমিটির বৈঠকে বসার কথা রয়েছে। এর আগে এই তথ্য প্রকাশ হওয়ায় FDA এর চূড়ান্ত অনুমোদনের ব্যাপারে সবুজ সংকেতের ইঙ্গিত মিলেছে। প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের 100 দিনের মধ্যেই 10 কোটি করোনা ভ্যাকসিন পাওয়ার লক্ষ্যমাত্রা স্থির করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে যুক্তরাজ্যের অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনা টিকাটিও নিরাপদ ও কার্যকর বলে নিশ্চিত করেছে ল্যান্সেট মেডিকেল জার্নাল। গবেষণায় 55 বছরের কম বয়সীদের উপর টিকাটি কার্যকর বলে জানা গেলেও বয়স্কদেরও সুরক্ষা দেবে এই ভ্যাকসিন। অন্যদিকে সিনোভ্যাকের পর এবার ফাইজারের ভ্যাকসিন লাভের জন্য চুক্তিপত্র স্বাক্ষর করেছে ব্রাজিল। আর কয়েক সপ্তাহের মধ্যে ফাইজার, অক্সফোর্ডের মতো বেশ কয়েকটি ভ্যাকসিনের অনুমোদন দিতে পারে ভারত। সময় একটা বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। আর একবার স্বাগত, দেখছেন নিউজ 24 সকাল 10টার সংবাদ। এবারে গৌরবের ডিসেম্বর প্রসঙ্গ।
দর্শক, যশোরের বধ্যভূমিগুলো অযত্ন অবহেলায় হারিয়ে যেতে বসেছে। অনেকে বধ্যভূমির জায়গা দখল করে নির্মাণ করেছেন ঘরবাড়ি। এই বিষয়ে আরো জানাতে যশোর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, এই যে যশোরের বধ্যভূমিগুলো অযত্নে অবহেলায় রয়েছে, সংরক্ষণের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না, কেন নেওয়া হচ্ছে না? ধন্যবাদ আপনাকে। এ বিষয়ে আমি কথা বলতে চাই। আমার সাথে রয়েছে নরেন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান মুদাসসির আলী। আপনার কাছে জানতে চাই, আপনার ইউনিয়নে তো এই বধ্যভূমিটি রয়েছে, কেন এখনো পর্যন্ত এইটি সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে না? আমরা ইতিমধ্যে সরকারের জেলা প্রশাসক সহ আমার স্থানীয় ভূমি অফিসি কর্মকর্তাদের সাথে আলোচনা করেছি এবং তাদেরকে বলেছি বিভিন্ন সময় এর কাগজপাতি যারা দখল করেছে তাদের কাছ থেকে বের করে এই জায়গাটারে মানুষের চলাফেরা এবং মানুষ যাতে প্রতি বছর এই জায়গায় যারা শহীদ হয়েছে তাদেরকে এনে মারা হয়েছে তাদের ফুল দেওয়ার জন্য আমরা 16 ডিসেম্বর এখানে আসি, কিন্তু রাস্তা পর্যন্ত দখল করে নিয়েছে প্রভাবশালীরা। আমরা জোর দাবি জানাই প্রশাসনের পক্ষ থেকে এই কাজটি যদি দ্রুত করা হয় এবং শহীদদের নামে এই জায়গায় যদি শহীদ স্তম্ভ করা হয় তাহলে মানুষ এই এলাকার লোক শান্তিতে পাবে এবং তাদের পরিবারও শান্তি পাবে। তাদের পরিবার এখনও তাদেরকে খোঁজে যে তাদের স্বজনরা কোথায় আছে, কিভাবে আছে। তাদের হাড়গোড় আমরা কিন্তু ইতিমধ্যে স্বাধীনের পরে হাজার হাজার লোক এখানে মারা হয়েছে এই ভৈরব নদীর পাড়ে এই নীলকুঠি বধ্যভূমি, এখানেই তাদেরকে মারা হয়েছে। আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সব মিলে এই ছিল যশোরের বধ্যভূমি থেকে আমার কাছে সর্বশেষ। আরিফা। রিপন, আপনাকে ধন্যবাদ। রিপন হোসেন যশোর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ভেলানগর গ্রামে গোমতী নদীর উপশাখার উপর কোনো ব্রিজ না থাকে আশেপাশের 4-5টি গ্রামের প্রায় 2000 পরিবারের যাতায়াতের একমাত্র পথ বাঁশের সাঁকো। বছরের পর বছর ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে পার হতে হচ্ছে তাদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুমিল্লার দাউদকান্দি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির জীবন। জীবন, দীর্ঘদিনের এই সেতুটি নির্মাণ হচ্ছে না, কেন হচ্ছে না, স্থানীয়রা কি বলছেন? আরিফা, অসংখ্য ধন্যবাদ। বছরের পর বছর কুমিল্লা দাউদকান্দি উপজেলা উত্তর ইউনিয়নে ভেলানগর গ্রামে সহ এবং আশপাশের 4-5টি গ্রামে প্রায় 2000 পরিবারের একমাত্র যাতায়াতের পথ এই বাঁশের সাঁকো, যেটি আসলে কুমিল্লা গোমতী নদীর উপশাখার বাঁশের সাঁকোটি রয়েছে, যেটিতে আসলে আমরা যতটুকু জানতে পেরেছি এখানে প্রায় 20 থেকে 25 বছর ধরে এদিক দিয়ে যাতায়াত করা হচ্ছে বলে আমরা জানতে চাই। আমরা এলাকাবাসীর সাথে একটু কথা বলতে চাচ্ছি, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে আপনারা যে এখান দিয়ে চলাচল করছেন কি কি সমস্যা হয়? আমাদের সমস্যা, আমাদের জরুরি ব্রিজটা দরকার। এই ব্রিজটা পার হওয়ার হাফ কিলো দূরেই মনে করেন যে কলেজ মাদ্রাসা, হ্যাঁ, ডেলি 2000-3000 বাচ্চা যাতায়াত করে ব্রিজ থেকে ফিরে যায়। আপডাউন করার সময় বাচ্চা ফিরে গেছে, 2টা বাচ্চা মারাও গেছে। আমাদের ব্রিজটা হলে আমাদের এলাকাবাসী এবং আমাদের এই প্লাবন এলাকা দাউদকান্দি থানা উত্তর ইউনিয়ন ভেলানগর গ্রামের এই এলাকায় অন্তত 10টা প্রজেক্ট আছে, কোটি কোটিটা ইনভেস্ট হয়। এই প্রজেক্টের মালামাল যাতায়াতের জন্য আমাদের অনেক ব্যয়বহুল হইতেছে এবং আমরা লাভবান করতে পারছি না, যার জন্য ব্রিজটা হলে আমাদের। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে এলাকাবাসী আসলে বলছিলেন যে এই বাঁশের সাঁকোটির জায়গায় যদি একটি ব্রিজ নির্মাণ হয় তাহলে হয়তো এই এলাকার মানুষ যাতায়াত সুযোগ সুবিধা পাবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। মারুফা। জীবন, আপনাকে ধন্যবাদ। হুমায়ুন কবির জীবন কুমিল্লার দাউদকান্দি থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। আর একবার স্বাগত, দেখছেন নিউজ 24 সকাল 10টা সংবাদ। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। একসাথে দেশ বিদেশের বড় বড় শিল্প কারখানা, তাও আবার পুরোপুরি পরিবেশ বান্ধব। বলছি বঙ্গবন্ধু শিল্পনগরীর কথা। আশা করা হচ্ছে নগরীর বাস্তবায়ন হলে 15 লাখ মানুষের কর্মসংস্থান তৈরি হবে। প্রায় 33,000 একর বিশাল আয়তনের এই নগরীতে থাকবে 3টি অর্থনৈতিক অঞ্চল। শুরুতে চট্টগ্রাম বন্দরের সাথে সরাসরি যোগাযোগ ব্যবস্থা করা হলেও পরে পাশেই তৈরি হবে নিজস্ব বন্দর। এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।